হিস্ট্রি অফ স্পোর্টস সাইকোলজি। যে স্পোর্টস সাইকোলজিটা যা কিছু পড়লাম, আজকে তো আমরা পড়ছি যে বিভিন্ন রকম খেলাধুলায় প্রত্যেকটা টিমের সাথে একজন করে সাইকোলজিস্ট থাকবে, হ্যাঁ, তাদের পারফরমেন্স ডেভেলপ করার ক্ষেত্রে। তাহলে এই যে স্পোর্টস সাইকোলজি কিভাবে শুরু হয়েছিল তার একটা বহু ইতিহাস আছে। একদিনে রাতারাতি কিন্তু সাইকোলজি এতটা বর্তমান দিনে যেভাবে প্রভাব বিস্তার করেছে, যেভাবে সাইকোলজির উপর বিভিন্ন প্রকার গবেষণা হচ্ছে, সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। সে ইতিহাস যদি আমরা একটু গল্পের মতো করে পর্যালোচনা করি, সেখানে দেখা যাচ্ছে যে একদম যে খেলাধুলায় যে স্পোর্টস সাইকোলজি যে একটা যে শাখা, অন্যতম শাখা, যেটা কি করে, যেটা কাজ হচ্ছে আমাদের শুধুমাত্র তার পারফরমেন্সের বা ফিজিক্যালি তাকে তৈরি না, ফিজিক্যালের সাথে সাথে তাকে মেন্টালি ভাবে তাকে উপযুক্ত করে তোলা, এবং ফাইনালি গিয়ে কি করা, একটা ভালো রেজাল্ট বা ভালো পারফরমেন্স ডেভেলপ করা। তাহলে স্পোর্টস সাইকোলজি কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এখন এর শুরু একটা হয়েছিল প্রায় 90-এর দশকে। হুম, আর্লি বিগিনিং সেই টাইমে কি হয়েছিল, 90-এর দশকে কি হচ্ছে, এই জাস্ট মনোবিজ্ঞানের খেলাধুলার মধ্যে একটা প্রাইমারি একদম প্রাথমিক পর্যায়ে একটা সম্পর্ক একটা তৈরি হয়েছিল, যে দেখেছিল যে ফার্স্ট 90-এর দশকে যে খেলাধুলার সাথে একটা স্পোর্টস সাইকোলজির একটা বা সাইকোলজির একটা সম্পর্ক আছে। ঠিক এই একটা কিন্তু প্রথম দিকে এটা শুরু হয়েছিল, কিন্তু 1997 বা 98 সালে, 1987 লিখেছি, সরি এটা 1900 হবে, এই সরি 1897 বা 98 সালের দিকে কি করেছিল একজন বিখ্যাত সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী, যার নাম হচ্ছে নরমান টিপলেট। এই নরমান টিপলেট কি করেছিল, ফার্স্ট কি করেছিল, কোর সাইকোলজির উপর একটা গবেষণা করেছিল। এবং তিনি তার গবেষণায় করে দেখেছিল যে যে খেলাধুলোর সাথে যে একটা প্রতিযোগিতার এনভায়রনমেন্ট, মানে একটা পরিবেশ এবং মানসিক অবস্থা, খেলোয়াড়দের একটা মেন্টাল অবস্থা এবং তার কর্মক্ষমতার উপর কিন্তু পারফরমেন্স ভীষণ ভাবে জরুরি। হুম, তাহলে সবার ফার্স্ট কি করেছিল নরমান টিপলেট, কি করেছিল 1997 কি 1897 বা 98 দিকে কি করেছিল, একটা গবেষণা করেছিল। গবেষণায় দেখেছিল যে স্পোর্টস সাইকোলজি কিন্তু যে বিভিন্ন ভাবে আমাদের, সেটা হতে পারে তার কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, তার মেন্টাল, খেলোয়াড়দের মানসিক অবস্থা, এগুলো কিন্তু পারফরমেন্সের উপর একটা প্রভাব বিস্তার করে। ফার্স্ট কিন্তু এটা দেখেছিল। তারপরে ধীরে ধীরে যখন 1920-র দশকে এলো, হুম, তখন কিন্তু স্পোর্টস সাইকোলজি তার ধীরে ধীরে আলাদা আলাদা করে জায়গা করতে শুরু করে। কিভাবে জায়গা করতে শুরু করে, তখন বিভিন্ন প্রকার সাইকোলজি নিয়ে আরো অনেক বেশি গবেষণা, আরো অনেক বেশি রিসার্চ তখন হয়েছিল। এবং আমেরিকায় তখন ফার্স্ট এই সাইকোলজি গবেষণাগুলো প্রথম শুরু হয়। আর ডাব্লিউ.এইচ শেপার্ড, যে নামটা এখানে নেই, ডাব্লিউ.এইচ শেপার্ড ও কোলেমান গ্রিফট, এই দুজনে মিলে কি করেছিল, এই দুজনে মিলে তখন আমেরিকাতে স্পোর্টস সাইকোলজি এর উন্নতির জন্য তখন কি করেছে, বিভিন্ন প্রকার গবেষণা শুরু করেছিল। হুম, বিভিন্ন প্রকার গবেষণা শুরু করেছিল যে কিভাবে এই সাইকোলজি পারফরমেন্স ডেভেলপ করেছিল। হ্যাঁ, সেই দুজনে মিলে যখন শুরু করে, তারপর দেখা যাচ্ছে 1900 এই কোলেমান গ্রিপকে 1925 সালে ফার্স্ট একজন স্পোর্টস সাইকোলজিস্ট হিসাবে আমেরিকাতে পরিচিত হয়েছিল, প্রথম স্পোর্টস সাইকোলজিস্ট হিসাবে পরিচিত হয়েছিল। সেই কারণে একে বলা হয় ফাদার অফ আমেরিকান স্পোর্টস সাইকোলজি। মাঝে মধ্যে প্রশ্ন আসে, ফাদার অফ আমেরিকান স্পোর্টস সাইকোলজি কে, হ্যাঁ, কোলেমান গ্রিফট, যেটা 1925 সালে কিন্তু হয়েছিল। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে স্পোর্টস সাইকোলজি বিভিন্ন প্রকার গবেষণা শুরু করে। এবং তারা কি করেছিল দেখো, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ক করেছিল, যে ইনক্লুডিং সাইকোলজিক্যাল কোচিং 1926 সালে, এবং সাইকোলজি ফর অ্যাথলিট 1938, দুটো কিন্তু ইম্পর্টেন্ট বই তারা প্রকাশ করেছিল। এরপর থেকে কিন্তু সাইকোলজি ঠিক যখন 1940 থেকে 60-এর দশকে যখন ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু তখন সাইকোলজির বিভিন্ন প্রকার গবেষণা, বিভিন্ন জায়গায় তখন সাইকোলজি বিভিন্ন ব্রাঞ্চ খুলে যায়, এবং বিভিন্ন প্রকার সাইকোলজির উপর সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর সেগুলো কিভাবে প্রভাব বিস্তার করে তার উপর গবেষণা শুরু হয়। এবং সেই সাথে সাথে এবং সাইকোলজির যে ফ্যাক্টর গুলো সেগুলোকে বাইরে আসে, যেমন অ্যাটেনশন, সেলফ কনফিডেন্স, এনভায়রনমেন্ট, সোশ্যাল সাপোর্ট, এইগুলোর সাথে পারফরমেন্স এর উপর কি সম্পর্ক, কিভাবে প্রভাব বিস্তার করে, তার উপরে কিন্তু ভীষণ ভাবে কিন্তু তখন গবেষণা শুরু হতে থাকে। এবং ঠিক 1960-এর দশকের শেষের দিকে একদম প্রায়, হ্যাঁ, সেখানে শেষের দিকে তখন কি হয়েছিল, মূলত মেন্টাল প্রিপারেশন, মানসিক প্রস্তুতি, মানে খেলোয়াড়দের একটা গেম স্পোর্টস এর পারফরমেন্স এর ক্ষেত্রে তার মেন্টাল প্রিপারেশন কতটা দরকার, মানসিক প্রস্তুতি কতটা দরকার, এই যে যোগী যে কথাটা বলেছিল যে 90% মেন্টাল 10% ফিজিক্যাল, সেটা কিন্তু 1960-এর দশকে এসে শুরু হয়েছিল। কি বলেছিল যে ফিজিক্যাল
পারফরমেন্স শুধুমাত্র ফিজিক্যাল এবিলিটি থাকলেই যে একজন অ্যাথলিটের পারফরমেন্স ডেভেলপ হবে এমনটা নয়। ফিজিক্যাল পারফরমেন্সের সাথে সাথে তাতে কি মেন্টাল প্রস্তুতি কতটা। হুম, তখন ইউরোপ ও আমেরিকাতে এই নিয়ে প্রচুর গবেষণা, প্রচুর চর্চা শুরু হয়েছিল, এবং ফাইনালি কি হয়েছিল সেই সময় বিভিন্ন ইউরোপ ও আমেরিকা বিভিন্ন প্রকার রিসার্চ সেন্টার সাইকোলজি স্টাবলিশড হয়েছিল, এবং যার ফলস্বরূপ বর্তমান দিনে কিন্তু এই যে আধুনিক সাইকোলজি আমরা যেগুলো পড়ছি, বিভিন্ন প্রকার যে একটা কোচের সাথে বিভিন্ন প্রকার একটা সাইকোলজিস্ট যাবে বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো পারফরমেন্সকে এইভাবে প্রভাব বিস্তার করেছে। হ্যাঁ, বিভিন্ন প্রকার যে সাইকোলজিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে, যে সাইকোলজিক্যাল টেকনিক গুলো আছে, কিভাবে সাইকোলজির উপর সরাসরি প্রভাব বিস্তার করেছে, সেটা কিন্তু ওই 1960-এর দশক থেকে ধীরে 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 শুরু হয়েছিল, এবং সেখানে বিভিন্ন সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো কিন্তু তখন ফার্স্ট বাইরে বেরিয়ে আসে। কি মোটিভেশন, মোটিভেশন কিভাবে সাইকোলজিক্যালি প্রভাব বিস্তার করে, স্ট্রেস কিভাবে সাইকোলজির প্রভাব বিস্তার করে, অ্যাংজাইটি কিভাবে পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করে, তখন কিন্তু এই ফ্যাক্টর গুলোকে নিয়ে বিরাট চর্চা শুরু হয়েছিল, এবং যার ফলস্বরূপ বর্তমান দিনে আমরা জেনে গেছি যে এই সমস্ত ফ্যাক্টর গুলোকে যদি আমরা সঠিকভাবে কন্ট্রোল না করতে পারি অ্যাজ এ কোচ হিসাবে, তাহলে কখনোই একটা অ্যাথলিট তার পারফরমেন্স খুব ভালো পর্যায়ে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। এই হচ্ছে মোটামুটি একটা সাইকোলজির ইতিহাস। এখন ইন্ডিয়াতে এটা হচ্ছে ওভারঅল সাইকোলজির ইতিহাস। এখন ইন্ডিয়াতে কিছু এই সাইকোলজির উপর কিছু চ্যালেঞ্জেস দাঁড়িয়ে আছে। কেন? বিদেশে দেখবে প্রত্যেকটা কোচ, প্রত্যেকটা টিমের সাথে একজন করে সাইকোলজিস্ট থাকে, কিন্তু ইন্ডিয়াতে গোটা টিমের সাথে হয়তো একজন থাকে, সেটাও তাও অনেকের মধ্যে কনফিউশন আছে কেন স্পোর্টস সাইকোলজিস্ট দরকার, কেন থাকবে। আর সাধারণত ছোট ছোট ন্যাশনাল গেম গুলো তো ছেড়েই দাও, সেখানে তো একজন কোচ তো দূরের কথা, সাইকোলজিস্ট তো অনেক দূর কি বাদ। এই ল্যাগ গুলো কোথায়, সেই ল্যাগ গুলোকে আমাদের ফাইন্ড আউট করার চেষ্টা হচ্ছে। সেরকমই কিছু ল্যাগ গুলোকে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। সেখানে কি, প্রথমে দেখো লিখেছি ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাক্সেপ্টেন্স। অনেক প্লেয়ার আছে, এমনকি প্লেয়ার তো দূরের কথা, এমনকি অনেক কোচ আছে যারা এখনো স্পোর্টস সাইকোলজিকে সেইভাবে গুরুত্ব দিতে চায় না। তারা মনে করে যে একটা অ্যাথলিটের শুধুমাত্র ফিজিক্যাল এবিলিটি পারফরমেন্স হলেই বোধহয় তার পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব। এই যে ল্যাক অফ অ্যাওয়ারনেস সাইকোলজির, যেটার জন্য সেটাকে সাইকোলজিকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, সেই ল্যাক কিন্তু ভীষণভাবে আমাদের ইন্ডিয়াতে বিরাজমান। যার কারণে কিন্তু আমাদের এই ল্যাক থেকে যদি আমরা দূরে না সরে যাই, তাহলে কিন্তু আমাদের এই ল্যাকটাকে যদি আমরা হাঁটাতে না পারি, তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয়। আর কি বলেছে, লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ ট্রেন প্রফেশনাল। ট্রেন প্রফেশনাল মানে কি, একজন ভালো যদি একজন সাইকোলজিস্ট হতে যায়, তার জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা দরকার বা যে পরিমাণ সুযোগ তৈরি করা দরকার, সেই পরিমাণ কিন্তু সুযোগ সুবিধার কিন্তু অনেক অভাব, শর্টেজ অফ এক্সপার্ট। কারণ আমাদের সেই পরিমাণ কিন্তু এক্সপার্ট কিন্তু নেই সাইকোলজিস্ট, যে আমরা সেটাকে কাজে লাগাবো। একটা ট্রেন যে প্রফেশনাল কাকে বলবো, একজন ভালো এক্সপার্ট কে বলবো, সেই পরিমাণ এক্সপার্ট কিন্তু ভীষণ ভাবে আমাদের সাইকোলজি বর্তমান দিনে ইন্ডিয়াতে কিন্তু যে পরিমাণ পপুলেশন তার পরিপ্রেক্ষিতে অভাব। আর কি বলেছে, ইনসাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। একজন ভালো সাইকোলজিস্ট হতে গেলে বা সাইকোলজিক্যাল গবেষণা করতে গেলে বিরাট প্রকার ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যথেষ্ট অভাব আছে। এটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ, যেগুলো কিন্তু আমরা যদি মোকাবিলা করতে পারি তবেই কিন্তু পারফরমেন্সকে ডেভেলপ করতে পারবো। আরেকটা কি আছে, ফিনান্সিয়াল কনস্টিনেন্ট। তোমরা সমস্ত কিছু জানো, আমরা যাই কিছু করি না কেন মানি দরকার। উইদাউট মানি আমরা কোনো কাজই করতে পারবো না। তাহলে একটা সাইকোলজি নিয়ে বড় গবেষণা বলো বা একটা টিমের সাথে সাইকোলজিক্যাল কোচ বলো, এই সমস্ত গুলো যদি আমরা করতে চাই, সেখানে কি দরকার, ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। এই ফিনান্সিয়াল সাপোর্টের যথেষ্ট পরিমাণে অভাব আছে আমাদের ইন্ডিয়াতে, যে কারণে আমাদের এই অবস্থা। হ্যাঁ, আর একটা কি, ল্যাক অফ ইন্টিগ্রেশন উইথ ফিজিক্যাল ট্রেনিং। ল্যাক অফ ইন্ডিকেশন মানে কি, মানতেই চায় না যে ফিজিক্যাল ট্রেনিং এর সাথে সাইকোলজি সম্পর্ক আছে। এই যে ফিজিক্যাল ট্রেনিং আর ফিজিক্যাল আর মেন্টাল, এই দুটোর যে সম্পর্ক মিলেই যে একটা পারফরমেন্স সম্ভব, এটা অনেকেই মানতে চায় না। এই কনফার্মেশন যতদিন না ডেভেলপ দূর হবে, ততদিন কিন্তু আমাদের পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয়। এখনো কিছু কোচ বা ওল্ডেস্ট কিছু কোচ আছে, তারা কোনোভাবেই মানতে চায় না যে ফিজিক্যাল মেন্টাল ট্রেনিং, মেন্টাল রিহার্সাল, মেন্টাল প্রিপারেশন একজন অ্যাথলিটের প্রয়োজন। তাহলে ল্যাক অফ ইন্টিগ্রেশন ফিজিক্যাল ট্রেনিং এর সাথে সাইকোলজি, এই বন্ধুত্বপূর্ণ ইন্টিগ্রেশন যতদিন না তৈরি হবে, ততদিন কিন্তু পারফরমেন্স ডেভেলপ করা ইন্ডিয়াতে সেই পরিমাণ সম্ভব নয়। সেই একই কথা, রেজিস্ট্যান্স ফ্রম ট্র্যাডিশনাল কোচিং প্র্যাকটিস। সেই পুরোনো দিনের ট্র্যাডিশনাল কোচিং প্র্যাকটিসের মধ্যেই আমরা কিন্তু আবদ্ধ বা সীমাবদ্ধ।
নতুন কনসেপ্ট, নতুন সাইকোলজিক্যাল নলেজ, সেগুলো যতদিন না আমরা অ্যাপ্লিকেশন করতে পারছি অ্যাথলেটের উপর, ততদিন কিন্তু কখনোই পারফরমেন্সকে ডেভেলপ করা সম্ভব না। তাহলে কি দিস আর দ্য চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জেস গুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তবেই কিন্তু ইন্ডিয়া আরো অনেক বেশি পারফরমেন্সের দিক থেকে এগিয়ে যাবে। এছাড়া আরো যে কতগুলো কথা আছে, কি ইনঅ্যাডিকুয়েট রিসার্চ ডেটা, ইনসাফিসিয়েন্ট, আমাদের যে পরিমাণ ডেটা দরকার সেই পরিমাণ ডেটা কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, ল্যাক অফ রিসার্চ, এই সাইকোলজিতে আরো স্পোর্টস এর উপর আরো নতুন নতুন গবেষণা, নতুন নতুন গবেষণা দরকার। নতুন নতুন গবেষণা যদি না পাই, সেখান থেকে নতুন ইনফরমেশন পাবো না। নতুন ইনফরমেশন যদি না পাই, তাহলে কিন্তু পারফরমেন্স ডেভেলপ করার ক্ষেত্রে অসুবিধা হবে। তাহলে এই স্পোর্টস সাইকোলজির কি দরকার, আরো প্রচুর পরিমাণে আমাদের রিসার্চ গবেষণা দরকার। আর কি বলছে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট সাকসেস এন্ড ফেলিওর। হুম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যে এই যে সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট, যে ফ্যাক্টর গুলোকে বলছিলাম, সেগুলো পারফরমেন্সের ক্ষেত্রে সাকসেস না ফেলিওর, এই ব্যাপারে যদি প্রপার, যে এখনো পর্যন্ত আমাদের কিছু কিছু কনফিউশন যেগুলো আছে, যে এগুলো কিভাবে এগুলো সাকসেস করছে, কিভাবে ফেলিয়ার করছে, সেই কনফিউশন গুলো কিন্তু আমাদের দূর করতে হবে। যদি না দূর করতে পারি, তাহলে কিন্তু আমরা পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব হবে না। আর একটা কি আছে, মেন্টাল হেলথ অফ দ্য কোচেস অ্যান্ড সাপোর্টিভ স্টাফ। দেখো, শুধুমাত্র কি খেলোয়াড়দের মেন্টাল স্টাফ দরকার, এই সরি মেন্টাল হেলথ দরকার, হ্যাঁ, সাপোর্টিং কোচেদের দরকার নেই? অবশ্যই দরকার আছে। একটা প্লেয়ারের সাথে সাথে একজন ভালো কোচেরও কিন্তু তার মেন্টাল হেলথ ভালো হওয়া দরকার, তার সাইকোলজি ভালো হওয়া দরকার। কারণ একটা পারফরমেন্স করতে গেলে কিন্তু সবার আগে কি দরকার, কোচের সাথে খেলোয়াড়ের একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ দরকার। যদি রিলেশনশিপ, গুড রিলেশনশিপ না থাকে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা, ধরো কোনো একটা একটা টিমে অনেকগুলো প্লেয়ার থাকে, অ্যাজ এ সাইকোলজিস্ট তোমার যদি নলেজটা ভালো থাকে, তাহলে তুমি ডিসক্রাইব করতে পারো যে কোনো গোল পড়েছিলাম, ডিসক্রাইব মিনস আমার ওই খেলোয়াড়টা বর্তমানে সে হ্যাপি আছে, খুশি আছে, দুঃখী আছে, সে কি আছে, তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে তাকে ডেসক্রাইব করব। যদি আমি ডেসক্রাইব করে দেখি সেই ছেলেটা বা সেই খেলোয়াড়টা, সে খুব কালকে ম্যাচ, আজকে খুব স্যাডি আছে, দুঃখ আছে, তাহলে কি সে কালকে পারফরমেন্স ভালো করতে পারবে? এজ এ কোচ হিসাবে তুমি যদি আগে থেকে জানা যাও সে দুঃখে আছে, সে স্যাড আছে, তখন তুমি সেটাকে এক্সপ্লেন করবে কেন সে দুঃখ আছে, এবং তুমি ফাইনালি সেটাকে ইমিডিয়েট কি করবে, চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করতে পারবে তার কারণগুলো, তখন তো পারফরমেন্সটা ডেভেলপ হবে। তাহলে সাইকোলজিক্যাল গোলগুলো কিভাবে দেখো পারফরমেন্সের উপর প্রভাব পড়ছে, এই সাইকোলজির গোল কিভাবে স্পোর্টস সাইকোলজির উপর প্রভাব পড়ছে, এটা কিন্তু ভীষণ ভাবে জরুরি। আর কি আছে, ইনকনসিস্টেন্ট সাইকোলজিক্যাল প্রোগ্রাম, আমাদের বিভিন্ন প্রকার যে সাইকোলজিক্যাল এর উপর বিভিন্ন প্রকার যথেষ্ট পরিমাণ সেমিনার বা সাইকোলজিক্যাল বিভিন্ন প্রকার ওয়ার্কশপ, সেগুলো কিন্তু খুব রেয়ার, খুব শোনাই যায় না, মাঝে মধ্যে দুই একটা শোনা যায়, কিন্তু এইগুলো যথেষ্ট পরিমাণে হওয়া দরকার। যদি হয় তবেই কিন্তু সাইকোলজিক্যাল নলেজ সম্পর্কে আরো ধীরে ধীরে আমাদের কনসেপ্ট গুলো বাড়বে, এবং আমাদের মধ্যে যে ল্যাকুনা গুলো আছে, আমাদের মধ্যে যে অভাবগুলো আছে সাইকোলজিক্যাল, সেগুলো ধীরে ধীরে দূর হবে। এবং দূর হলে আলটিমেট কি হবে, সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে আমরা অ্যাথলিটের সঠিকভাবে সেগুলোকে কন্ট্রোল করতে পারবো, করলে আলটিমেট ভালো একটা ইম্প্যাক্ট আমরা পাবো, ভালো একটা রেজাল্ট আমরা অ্যাথলিটদের কাছ থেকে আশা করতে পারি। এই হচ্ছে মূলত চ্যালেঞ্জেস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস সাইকোলজি ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, এগুলোকে ওভারকাম করতে হলে তবেই সাইকোলজি আমরা ইম্প্যাক্ট পাওয়া সম্ভব, ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। এখন